ওয়েলকাম। স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান, যেখানে আমরা একেবারে গোড়া থেকে দেখব ভারতীয় সংবিধানে কি বলা হয়েছে, যেগুলি আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে কি ধরনের কোশ্চেন আসে সেগুলো নিয়ে মূলত এই ক্লাসে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, এটা হচ্ছে আমাদের আজকের প্রথম অধ্যায় সংবিধান চ্যাপ্টার, যেখানে ভারতীয় সংবিধান রচনার ইতিহাসটা আমরা মূলত পড়ব। আমরা এখানে দেখব সংবিধান কাকে বলে। আগে আমাদের প্রত্যেককে জানতে হবে যে সংবিধান কাকে বলে। দেখো, সুন্দর করে এখানে বলে দেওয়া আছে যে একটি রাষ্ট্র যে মৌলিক শর্তের ভিত্তিতে চালিত হবে সেই শর্তগুলির সংকলনকে এক কথায় সংবিধান বলে, তাই তো? অর্থাৎ রাষ্ট্রটি যে চলবে তার একটা নীতি আদর্শ থাকবে, কিছু শর্ত থাকবে, রাষ্ট্রে বিভিন্ন পদাধিকারী ব্যক্তি থাকবে, তারা তো নিজেদের ইচ্ছামতো কাজ করতে পারবে না। অর্থাৎ তারা যে নিয়ম নীতি আদর্শের মেনে চলতে বাধ্য থাকবে, সেই নীতিগুলির সংকলনকেই আমরা সংবিধান বলবো। প্রত্যেকটি সভ্য দেশের সংবিধানে রাষ্ট্রের শাসনতন্ত্রের কাঠামো, প্রশাসনিক প্রতিষ্ঠানসমূহ এবং তাদের মুখ্য পদাধিকারীদের ভূমিকা, ক্ষমতা, দায়িত্ব ও দায়বদ্ধতার বিস্তারিত বিবরণ থাকে। এখানে আমরা সেই কারণেই দেখতে পাই যে ভারতীয় সংবিধানে যে প্রধানমন্ত্রী রয়েছে, রাষ্ট্রপতি রয়েছে, রাজ্যপালের কথা সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, এমনকি মুখ্যমন্ত্রীর কথা সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, কিন্তু তারা সংবিধান বহির্ভূত এরকম কোনো কাজ করতে পারবে না। সংবিধান তাদের উপর যে সমস্ত ক্ষমতা অর্পণ করেছে, শুধুমাত্র তাদের সে সমস্ত দিকটাই দেখতে হবে। শুধুমাত্র তাই নয়, এছাড়া আমরা বিভিন্ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত সদস্যরা হয় বা ইউপিএসসির যে সমস্ত অফিসাররা পরবর্তীকালে ডিএম এসপি হয়, তারাও যে সংবিধান মেনেই কাজ করবে এটা আর বলার অপেক্ষা রাখে না। দেখো, তারপরে একমাত্র বিশ্বের মধ্যে ব্রিটেনই রয়েছে এমন একটি গণতান্ত্রিক দেশ যাদের কিন্তু সংবিধান লিখিত আকারে নেই। সেটাই বলছে, ব্রিটেন ছাড়া বিশ্বের প্রায় প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের লিখিত সংবিধান রয়েছে, তাই তো? একমাত্র ব্রিটেনই এমন একটি দেশ যাদের লিখিত সংবিধান নেই। এই সংবিধানগুলির মধ্যে আয়তনে ভারতীয় সংবিধান হচ্ছে বৃহত্তম। সংবিধান গৃহীত হওয়ার সময় অর্থাৎ 26শে নভেম্বর 1949, দেখো এখানে বলে দেওয়া আছে 26শে নভেম্বর 1949, এই তারিখটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই তারিখে আমাদের যে গণপরিষদ সংবিধান রচনা করেছিল, এই তারিখেই সেই সংবিধানটা কি করা হয়েছিল, যে না গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949। কিন্তু আমাদের সংবিধান কার্যকর করা হয় কিন্তু 26শে জানুয়ারি 1950। এই যে দীর্ঘ 1 মাস গ্যাপ নেওয়া হয়েছিল, এর পেছনেও কিন্তু একাধিক কারণ রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করব। আর যখন ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল অর্থাৎ 26শে নভেম্বর 1949, তখন ভারতীয় সংবিধানে 22টি পার্ট, 395টি অনুচ্ছেদ এবং 8টি তফসিল ছিল। কিন্তু বর্তমানে রয়েছে কটি? বর্তমানে রয়েছে 25টি পার্ট, 12টি তফসিল এবং 463 প্লাস, 463টির বেশিও, 463 প্লাস অনুচ্ছেদ বা ধারা রয়েছে ভারতীয় সংবিধানে। কেমন? তাহলে এইখান থেকে দেখো যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু কালারিং করে দিয়েছি, তোমরা এগুলো হুবাহু দেখবে এবং মুখস্থ করবে, খুবই হেল্প হবে তোমাদের জন্য। তারপর দেখো, গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, এই যে তার পাশে দেখো লিখেছি, দ্য আইডিয়া টু হ্যাভ কনস্টিটিউশন ওয়াজ গিভেন বাই এম.এন. রায়। আমাদের যে এরকম একটা কনস্টিটিউশন বা সংবিধান থাকা প্রয়োজন, এই ধারণাটা কিন্তু দিয়েছিল সর্বপ্রথম
কমিউনিস্ট নেতা এম.এন. রয়, অর্থাৎ মানবেন্দ্রনাথ রয়। এইবার আমরা গণপরিষদটা কি একটু জেনে নিই। গণপরিষদ আর কিছুই না, গণপরিষদ তাকেই বলা হচ্ছে যে ভারতীয় সংবিধান রচনা করেছিল ভারতের গণপরিষদ। এই গণপরিষদ কি গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে একটি দেশের শাসন ব্যবস্থা সেই দেশের অধিবাসীদের দ্বারা রচিত হওয়া উচিত, কিন্তু সকল দেশবাসীর পক্ষে সংবিধান রচনার কাজে সরাসরি অংশগ্রহণ করা সম্ভব নয়। সম্ভব কি এটা একটু তোমরা ভেবে দেখো, যে আমাদের দেশের কি সকলেই গিয়ে সংবিধান রচনা করতে পারবে না। অর্থাৎ সেক্ষেত্রে কি করণীয়, তাই কি করা হয়েছে, দেশবাসীর প্রতিনিধি হিসাবে কয়েকজনকে নিয়ে একটি সংস্থা গঠিত হয়। এই সংস্থায় দেশ ও দেশবাসীর জন্য কি করেছে না একটি সংবিধান প্রণয়ন করেছে। দেশের জনগণের হয়ে যারা সংবিধান রচনা করেছে সম্মিলিতভাবে, তাদেরকে বলা হয় গণপরিষদ। এই গণপরিষদের বিভিন্ন সদস্যরা ছিল, আমরা দেখতে পাই ডক্টর বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, এছাড়াও বিভিন্ন ব্যক্তিবর্গ, সেটাও আমরা পরের আলোচ্য বিষয় আমাদের। ঠিক আছে, তাহলে বোঝা গেল গণপরিষদ কি। অর্থাৎ আমাদের দেশ কিভাবে চলবে তার নীতি নির্ধারণ করবে, শর্তগুলি কারা, নিশ্চয়ই বাইরের কান্ট্রির লোকরা এসে করবে না, সেটা আমাদেরই নীতি নির্ধারণ করতে হবে। কিন্তু আমরা প্রত্যেকেই তো আর সেই নীতি নির্ধারণ করতে যেতে পারি না বা পারবো না, সবারই সে যোগ্যতা থাকে না। অতএব দেশের সমগ্র জনগণের দ্বারা নির্বাচিত একটি প্রতিনিধি দল, যারা কিনা সংবিধান প্রণয়ন করেছে, তাদেরকেই সম্মিলিতভাবে বলা হচ্ছে গণপরিষদ। কেমন দেখো, ভারতে গঠিত হয়েছিল গণপরিষদ, সেই গণপরিষদ রচনা করেছিল ভারতীয় সংবিধান। 1946 সালে ভারতে আগত ক্যাবিনেট মিশন, এই যে তাহলে এখানে দেখো ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কত সালে, 1946 সালে ভারতে আগত ক্যাবিনেট মিশন। এখানে দেখো পাশে আমি লিখে দিয়েছি ক্যাবিনেট মিশন, ক্রিপস মিশন একই রকমের। ক্যাবিনেট মিশন যদি 1946 সালে আসে, তাহলে ক্রিপস মিশন এসেছিল কত সালে না 1942 সালে। তাহলে ক্রিপস মিশন এসেছিল 1942 সালে, আর ক্যাবিনেট মিশন এসেছিল 1946 সালে। এই ক্যাবিনেট মিশনের প্ল্যানের ভিত্তিতে গঠিত হয়েছিল ভারতের গণপরিষদ। কেমন, কিন্তু এই ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড এটলি। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠিয়েছিলেন লর্ড এটলি। এর সদস্যরা ছিলেন লর্ড পেথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। তাহলে আমরা এখান থেকে আরেকটি কোশ্চেন আমরা পেয়ে গেলাম, যে ক্যাবিনেট মিশন কত সালে এসেছিল না 1946 সালে। এই ক্যাবিনেট মিশনের যে প্ল্যান দিয়েছিল, সেই প্ল্যানের ভিত্তিতেই গঠিত হয়েছিল ভারতের গণপরিষদ। এই ক্যাবিনেট মিশনকে কে পাঠিয়েছিল না ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড এটলি, তাই তো। আর এই ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য ছিল। এই সদস্যদের নাম কি কি ছিল, সদস্যদের নাম ছিল স্যার পেথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। অর্থাৎ লর্ড পেথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। ক্যাবিনেট মিশন মূলত 4টি নীতির উপর ভিত্তি করে গণপরিষদ গঠনের কথা বলেন। এই নীতিগুলি তোমাদের অতটা মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু এগুলো একটু দেখে রাখবে, অনেক টেকনিক্যাল কোশ্চেন করা হলে তার উত্তর দিতে পারবে। আমি মূলত যেগুলো লাল কালি দিয়ে কালারিং করে দিয়েছি, সেগুলো তোমরা হুবাহু মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। আমি বলছি, তোমরা প্রত্যেকে মিলিয়ে নেবে আমার কথা। দেখো এটা কি বলছে, যে নীতিগুলি বলেছিল সেগুলি হলো 1 নম্বর বা এ, প্রত্যেক প্রদেশ ও দেশীয় রাজ্য তাদের জনসংখ্যার অনুপাতে, অর্থাৎ তাদের যে নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা রয়েছে, সেই জনসংখ্যা যে দেশের বা যে রাজ্যের বেশি থাকবে, তারা গণপরিষদে তত বেশি সদস্য পাঠাতে পারবে। অর্থাৎ জনসংখ্যার অনুপাতে সেই জনসংখ্যা কত, প্রতি 10 লক্ষ জনতার জন্য গণপরিষদে একটি আসন পাবে। অর্থাৎ আমাদের যে এখন বর্তমানে ইলেকশন হয়, এই ইলেকশনটাও কিন্তু আমাদের জনসংখ্যার অনুপাতেই কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গে 42টা আসন রয়েছে লোকসভা, সেটাও কিন্তু এই জনসংখ্যার অনুপাতে করা রয়েছে, মনে থাকবে। তারপর দেখো,
ঠিক হয় প্রদেশগুলির আসন সংখ্যা হবে 292 এবং দেশীয় রাজ্যগুলির আসন সংখ্যা হবে সর্বাধিক 93। তারপর বি দেখো, প্রত্যেক প্রদেশের আসন সংখ্যা সাধারণ অর্থাৎ জেনারেল, মুসলিম, শিখ এই 3 সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যার আনুপাতিক হারে বিভক্ত হবে। প্রত্যেক সম্প্রদায়ের সদস্যগণ একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে প্রাদেশিক আইনসভাগুলি থেকে নিজ নিজ প্রতিনিধিদের নির্বাচিত করবে। তাহলে সেক্ষেত্রে নির্বাচনের পদ্ধতি কী ছিল? একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোট, এটা মনে রাখতে হবে। প্রিন্সলি স্টেটগুলি থেকে প্রতিনিধি মনোনয়নের পদ্ধতি আলাপ আলোচনার মাধ্যমে স্থির হবে। তাহলে গণপরিষদের এই নীতিগুলি বলা হয়েছিল। এইটা তোমরা একটু শুধু দেখে রাখবে জাস্ট, তাহলেই হবে। তারপরে দেখো, দেখে নিই তারপরে কি আছে। তারপরে দেখো, এখানে কিছু কোশ্চেন আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুসারে 1946 সালে জুলাই মাসে, কি মাসে? 1946 সালে জুলাই মাসে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে গণপরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয় বন্ধুরা? 1946 সালের জুলাই মাসে। প্রদেশগুলি থেকে নির্বাচিত 292 জন জনপ্রতিনিধি এবং প্রিন্সলি স্টেটগুলি থেকে মনোনীত 93 জন প্রতিনিধি নিয়ে গঠিত হয় ভারতের গণপরিষদ। 1946 সালে 9 ডিসেম্বর, এই ডেটটা খুব ইম্পর্ট্যান্ট, ভাইটাল, বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা। তাহলে গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? 1946 সালের 9 ডিসেম্বর। কোথায়? দিল্লির কনস্টিটিউশন হলে। তারপর দেখো, সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের প্রথম দাবি তোলে হচ্ছে স্বরাজ্য দল 1935 সালে। কেমন? যে আমাদের সংবিধান রচনা করবে গণপরিষদ, তার যে ধারণাটা বা তার যে প্রথম দাবিটা তুলেছিল সেটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দল। তাহলে তোমরা প্রত্যেকে বলো তো, এই স্বরাজ্য দল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা জানলে একটু কমেন্ট করে জানাও। ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত হয় গণপরিষদ। গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি, খুব ইম্পর্টেন্ট, গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তাহলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এই গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি। গণপরিষদের সদস্যরা ছিল প্রাদেশিক আইনসভার দ্বারা নির্বাচিত। মুসলিম লীগ গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেছিল। গণপরিষদের তখন প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 389। প্রথমে কিন্তু মুসলিম লীগ এই গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেছিল। পরে মুসলিম লীগের প্রতিনিধিরা গণপরিষদের সদস্যপদ ত্যাগ করে। এর ফলে গণপরিষদের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় 299। তাহলে প্রথমে মুসলিম লীগ গণপরিষদে প্রথম সময়ে তারা যুক্ত হয়েছিল গণপরিষদে, তখন প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 389। পরে তারা সেখান থেকে সরে আসলে পরে এই সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় হচ্ছে 299। মনে থাকবে। 9 ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা, আগেই বলা হয়েছে। এই সভায় গণপরিষদের প্রবীণতম সদস্য রূপে সবার কার্যনির্বাহী সভাপতির পদ, অর্থাৎ এটা কিন্তু অস্থায়ী। দেখবে কোশ্চেন খুললেই দেখতে পারবে যে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, তখন কিন্তু রাজেন্দ্র প্রসাদ করতে হবে। কিন্তু অস্থায়ী যদি বলে তাহলে তখন ছিলেন হচ্ছে সচ্চিদানন্দ সিনহা 1946 সালে। প্রথম কিন্তু ইনি গণপরিষদের অস্থায়ী সভাপতির পদ অলঙ্কৃত করেছিল। 9 ডিসেম্বরের পর 11 ডিসেম্বর অনুষ্ঠিত হয় দ্বিতীয় সভা, আর ওই সভায় গণপরিষদের স্থায়ী চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করেন বা স্থায়ী চেয়ারম্যান হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদে মোট টোটাল 13টি কমিটি গঠিত হয়। টোটাল কটা? না 13টি কমিটি গঠিত হয়েছিল। কেমন? এইবার দেখো, যে খরসা কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি, গণপরিষদের যে কমিটিগুলি ছিল তার মধ্যে ড্রাফটিং কমিটি একটি অন্যতম কমিটি। সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল হচ্ছে ডক্টর BR আম্বেদকর। তাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলেও মনে করা হয়। এই খরসা কমিটিতে চেয়ারম্যান সহ মোট 7 জন সদস্য ছিল। এছাড়াও এই গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন BN রাও। আর এই গণপরিষদের সব সিদ্ধান্ত গৃহীত হতো সর্বসম্মতিক্রমে, অর্থাৎ এককভাবে কেউ কোনো ডিসিশন নিতে পারতো না, সবাই মিলে একসাথে বসে কোনো বিষয়ে ডিসিশন নিত। কেমন? তারপরে দেখো,
1947 সালের 22শে জানুয়ারি গণপরিষদের সম্মুখে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন জওহরলাল নেহরু, অর্থাৎ অবজেক্টিভ রেজুলেশন বা উদ্দেশ্যমূলক যে প্রস্তাবটি ছিল সেটি উত্থাপন করেছিলেন জওহরলাল নেহরু 1947 সালের 22শে জানুয়ারি। আর 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধানের আগেই বলা হয়েছে 26শে নভেম্বর 1949 গৃহীত হয়, কিন্তু কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। এই ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত বিষয়গুলি কার্যকর হয় তাদের মধ্যে অন্যতম ছিল নাগরিকতা সংক্রান্ত বিষয়, নির্বাচন এবং কার্যনির্বাহী সংসদ। তারপর দেখো 26শে জানুয়ারি কার্যকর হয় ভারতীয় সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি। ভারতীয় সংবিধান প্রথম পাঠ করা হয়, অর্থাৎ কনস্টিটিউশনের যে ড্রাফটটা রেডি ছিল সেই ড্রাফটটা ফার্স্ট রিড করা হয় 1948 সালের 4ই ফেব্রুয়ারি। ব্যক্তিবিশেষ রূপে ভারতীয়দের দ্বারা ভারতীয় সংবিধান রচনার দাবি প্রথম জনসমক্ষে তোলেন মানবেন্দ্রনাথ রায়, যাকে ভারতের কমিউনিস্ট আন্দোলনের জনকও বলা হয়। তাই তো, এর আগেই পড়েছি দেখো। তারপর গণপরিষদ ভারতের জাতীয় পতাকাকে গ্রহণ করে এবং অনুমোদন করে 22শে জুলাই 1947। এই পতাকাটির নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্গায়া নামক অন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা। তাহলে যে আমাদের জাতীয় পতাকা অর্থাৎ ন্যাশনাল ফ্ল্যাগ সেটি গ্রহণ করেছিলেন গণপরিষদ, গ্রহণ করেছিল 22শে জুলাই 1947। আর এই পতাকাটির নকশা তৈরি করেছিল পিঙ্গালি ভেঙ্গায়া অফ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙ্গায়া নামক একজন ব্যক্তি। এইবার তোমরা বলো তো এই আমাদের পতাকার রেশিও কত, কতষ্টু কত, যারা যারা জানো একটু কমেন্ট করে জানাও। তারপর দেখো 26শে জানুয়ারি তারিখটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে নির্বাচনের কারণ কি? অর্থাৎ আমরা এতগুলো ডেট রয়েছে তা সত্ত্বেও আমরা 26শে জানুয়ারি দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করলাম কেন? এর পেছনেও কিন্তু কারণ রয়েছে। জাতীয় কংগ্রেসের সালটা হচ্ছে তখন 1929। জওহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হচ্ছিল। সেই সময় পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়। এই লাহোর কংগ্রেসের অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্রিটিশ সরকার স্বাধীনতা দিক বা না দিক, আর কিন্তু কোনো মতেই অপেক্ষা নয়। তখন জাতীয় কংগ্রেসের তরুণ সভাপতি সিদ্ধান্ত নেয় যে এর পরের বছর থেকে, অর্থাৎ 29-এর পরের বছর 30 সালের 26শে জানুয়ারি থেকে ভারতের স্বাধীনতা দিবস পালন করবে জাতীয় কংগ্রেস। সেই থেকেই ভারতের স্বাধীনতার আগে পর্যন্ত, অর্থাৎ 30 থেকে 47 সাল, এই দীর্ঘ সময় প্রত্যেক বছর 26শে জানুয়ারি দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছে ভারতের জাতীয় কংগ্রেস। 26শে জানুয়ারির এই ঐতিহাসিক যে গুরুত্বটা রয়েছে সেই গুরুত্বের কথা বিবেচনা করেই 1950 সালের এই দিনটি ভারতীয় সংবিধান কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাহলে বোঝা গেল যে ভারতের সংবিধান যে 26শে জানুয়ারি কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কী কারণে। সংবিধান তো 26শে নভেম্বরেই রেডি হয়ে গেছিল, 1 মাস প্রায় ডিলে করা হয়েছিল এই ঐতিহাসিক গুরুত্বের কথা বিবেচনা করে। কেমন? তারপর দেখো নেক্সট, গণপরিষদের প্রতিনিধি বিভাজন। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের মোট সদস্য সংখ্যা স্থির হয় 389 জন। এর মধ্যে থেকে 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে আসবেন 292 জন সদস্য। এর মধ্যে 78টি মুসলিমদের জন্য, 4টি শিখদের জন্য এবং সাধারণের জন্য 210টি আসন নির্ধারিত হয়। এছাড়াও স্থির হয় 4 জন সদস্য আসবেন চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে, দিল্লি, আজমির, মারওয়া, কুর্গ, ব্রিটিশ বালুচিস্তান থেকে। এদের ব্যতি রেখে আরও 93 জন সদস্য আসবেন দেশীয় রাজ্যগুলি থেকে। এটা অতটা ইম্পর্টেন্ট না, তোমরা এইটুকুই জানবে যে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের মোট সদস্য সংখ্যা স্থির হয় 389 জন। ঠিক আছে? আর এখানে হয়তো একটু ভুল আছে, মিস্টেক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর দেখো
এই গণপরিষদের কয়েকজন যে বিশিষ্ট সদস্যরা ছিল যারা সংবিধান রচনার কাজে যুক্ত ছিল, তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, B.R. আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজা গোপালাচারী, স্যার কৃষ্ণস্বামী আয়ার ইত্যাদি। কেমন? তাহলে কয়েকজন গণপরিষদের সদস্যদের নাম তোমরা এক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবে। তারপর দেখো, গণপরিষদে ভারতীয় সংবিধান রচনা সংক্রান্ত কিছু বিশেষ তথ্য, এটা না বললেই নয়, তোমরা কিন্তু এই তথ্যগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। পরীক্ষায় এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এই তথ্যগুলি থেকে। দেখো, 1 নম্বর তথ্য কি বলছে, সংবিধান রচনা করতে মোট সময় লেগেছে 2 বছর 11 মাস 17 দিন, অর্থাৎ প্রায় 3 বছর। তারপরেরটা দেখো, সংবিধান রচনার জন্য মোট খরচ হয়েছে 64 লক্ষ ভারতীয় মুদ্রা, খুব ইম্পর্টেন্ট তথ্য। তারপরেরটা দেখো, সংবিধান রচনার সময় গণপরিষদের মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এবং সবকটি অধিবেশনের কার্যশীল দিনগুলির যোগফল 165 দিন। 1946 সালের ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম সভায় উপস্থিত ছিলেন 207 জন সদস্য। এই তথ্যগুলো পুরো মুখস্থ রাখার চেষ্টা করবে তোমরা। পরে নেক্সট আমরা দেখি। তারপর দেখো, গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে গণপরিষদের সহসভাপতি রূপে নির্বাচিত হয় হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। আর 1947 সালের 29 আগস্ট গঠিত হয় 7 জন সদস্য বিশিষ্ট খরসা কমিটি বা ড্রাফটিং কমিটি। এর সদস্যরা ছিলেন B.R. আম্বেদকর, যিনি ছিলেন চেয়ারম্যান। এছাড়াও ছিলেন B.L. মিত্র, D.P. খৈতান, K.M. মুন্সি ইত্যাদি। তারপর দেখো, আর যেগুলো আছে একটু দেখে নিও। এইবার দেখো, গণপরিষদের কয়েকটি বিশেষ কমিটি, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এবং মুখস্থ রাখতে হবে। এই কমিটিগুলির নাম হচ্ছে, প্রথমে দেখো গণপরিষদের কমিটি খরসা কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি। এক পাশে লিখেছি কমিটি, আর এক পাশে হচ্ছে চেয়ারম্যান। অর্থাৎ গণপরিষদে এক এক বিষয়ে যে এক একটি কমিটি গঠিত হয়েছিল, সে কমিটিগুলির চেয়ারম্যান কারা ছিল সেটাই আমাদের মনে রাখতে হবে। খরসা কমিটি, যার চেয়ারম্যান ছিলেন হচ্ছে B.R. আম্বেদকর। কার্যনির্বাহী কমিটি অর্থাৎ স্টিয়ারিং কমিটি, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি ইউনিয়ন পাওয়ার্স কমিটি, যার সভাপতি বা চেয়ারম্যান ছিলেন পণ্ডিত নেহেরু। মৌলিক অধিকার সংক্রান্ত পরামর্শদাতা কমিটি সর্দার বল্লভভাই প্যাটেল। সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি H.C. মুখার্জি। কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি পণ্ডিত নেহেরু। প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি পণ্ডিত নেহেরু। সবার কার্যবিবরণী সম্পর্কিত কমিটি J.B. মাভালিঙ্কর। আর একটা রয়েছে লাস্ট আমাদের জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহক কমিটি, যার চেয়ারম্যান ছিলেন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এই হলো তোমাদের গণপরিষদ রচনার ইতিহাস, এবং এই চ্যাপ্টার থেকে যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি সুন্দর করে কালার করে দিয়েছি, ওগুলো তোমরা পড়ে পুরো মুখস্থ করবে, দেখবে একটা কোশ্চেনও এর বাইরে থেকে যাবে না। চলো তাহলে এইখান থেকে আমরা দেখে নিই কিছু MCQ, দেখি তোমাদের কেমন মনে রয়েছে। দেখো, ভারতীয় সংবিধান, তাহলে গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস। দেখো, 1 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হলো। তাহলে ভারতীয় সংবিধান কবে থেকে চালু বা কার্যকর হয়? আমরা একটু আগেই পড়েছি যে কি না, ভারতীয় সংবিধান চালু হয় 1950 সালের 26শে জানুয়ারি, আর 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয় এই ভারতীয় সংবিধান। তাহলে একটি ডেট হচ্ছে সংবিধান গ্রহণের তারিখ 26শে নভেম্বর 1949, কিন্তু কার্যকর হওয়ার দিন 26শে জানুয়ারি 1950, বা চালু হওয়ার দিন সংবিধান 26শে জানুয়ারি 1950। কেমন? এই দিনটি আমাদের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। তারপর নেক্সট কোশ্চেন দেখো, 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব কে করেছিলেন? তোমরা বলো প্রত্যেকে, দেখি কেমন মনে আছে। দেখো, এইসব কোশ্চেনগুলো বিভিন্ন সময় PSC পরীক্ষায় এসছে। 2003 সালে এই কোশ্চেনটি এসছে। তাহলে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিল, এখানে দেখো অপশানটা দেখো কি হতে পারে, যে সচ্চিদানন্দ সিনহা। ডক্টর সচ্চিদানন্দ সিনহা প্রথম সভাপতিত্ব
তো করেছিল? যদি রাজেন্দ্র প্রসাদ এবং সচ্চিদানন্দ সিনহা দুটোই অপশানে থাকে তাহলে সচ্চিদ সিনহাটাই উত্তর করবে। আর দেখো এটা জেনে রাখো যে গণপরিষদের প্রথম স্থায়ী চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর এখানে যে সচ্চিদানন্দ সিনহার কথা বলা হয়েছে ইনি কিন্তু প্রথম অস্থায়ী চেয়ারম্যান ছিলেন, স্থায়ী নয়। তারপর দেখো নেক্সট কোশ্চেন, কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? এটি দেখো পিএসসি ক্লার্কশিপ 1995 এসছে। তাহলে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় কাকে? প্রত্যেকে অ্যান্সার করো, কাকে করা হয়? যে না, বি.আর. আম্বেদকরকে। আমরা একটু আগেই পড়ে আসলাম বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়। তারপর 4 নম্বর কোশ্চেন দেখো, WBCS 2007 এসছে। ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? A 300, B 305, C 308, D 389। প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো, কি হবে? যে না, আমরা পড়েছি প্রত্যেকেই যে 389। প্রথমে 389 জন সদস্য ছিল, পরে মুসলিম লীগ সদস্যপদ ত্যাগ করার পর তখন গিয়ে দাঁড়ায় হচ্ছে 299। তারপর নেক্সট কোশ্চেন দেখো, গণপরিষদের সদস্যরা ছিলেন কিরকম? গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত ছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? গৃহীত হয় তোমরা প্রত্যেকে পারবে আশা রাখছি, যে ভারতীয় সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। কেমন? তাহলে এই হলো তোমাদের আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেমন? ধন্যবাদ।